মানুষই মানুষই সে আজকের মানুষই। জীবন যুদ্ধের সম্মুখীন আমাদের প্রায় সকলকেই হতে হয়, তবে এমন কিছু কিছু মানুষ রয়েছেন যাদের জীবন এতটাই পরীক্ষা নেয় যে সেখান থেকে উঠে দাঁড়ানো সহজ হয়ে ওঠে না। তেমনি আমাদের আজকের মানুষই শুনবো তার জীবন যুদ্ধ জয়ের কাহিনী। আমি সবিতা বিশ্বাস, এটা আমার গল্প। বিয়ের পর যখন সবিতা শ্বশুরবাড়ি আসে, চোখে হাজার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগলো না। শ্বশুরবাড়ি থেকে চাপ দিতে শুরু করলো টাকা পয়সার জন্য। প্রথমে মানসিক, তারপর উঠল গায়ে হাত। ঘটনাটা আপনার সাথে কিভাবে ঘটলো? বিয়ের পরে আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসি, প্রথম থেকে সেরকম মানে তাদের কথাবার্তাতে তারা এমন কিছু বোঝাতো যে আমি বাবার বাড়ি থেকে কেন টাকা পয়সা, আরও জিনিসপত্র, আরও গয়নাগাটি কেন আনিনি, এবং তারা সেটা আমাকে কন্টিনিউয়াসলি তাদের কথাতে এটা বলতো যে আমি যেন সেই জিনিসগুলো আমার মায়ের কাছ থেকে নিয়ে আসি। তো এরকম করে যখন তারা কন্টিনিউয়াসলি বলতো এবং যখন আমি এই জিনিসগুলো মাকে বলতাম না, তাদের কথাগুলোর কিছু বলার পরেও কিছু আনতে পারছিলাম না, তারা কি করলো, একটা পর্যায়ে যেয়ে আমাকে মেন্টাল টর্চার করা শুরু করলো এবং একটা পর্যায়ে যেয়ে আমার প্রচুর মানে গায়ে হাত তুলতো। দিনের পর দিন এটা চলতে থাকছিল। এভাবেই চলছিল। মুখ বুজে সহ্য করছিল সবিতা। একদিন প্রতিবাদ করতেই চরম প্রত্যাঘাত। গোটা রাত ধরে চলল লাথি, কিল, ঘুষি। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো এ মেয়ে বেঁচে থাকলেই সমস্যা। গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, এমনটাই অভিযোগ সবিতার। তারপর ব্যাপারটা সেই জায়গায় কিভাবে যায় যে আপনি শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন? সেদিনটা সবাই মিলেই ওই যৌতুক নিয়ে, তাদের এই টাকা পয়সা নিয়ে, কেন তাদেরকে এনে দিচ্ছি না, আমার বাড়ির লোক কেন দিচ্ছে না, সেই রকম নিয়ে আলোচনা করা হচ্ছিল। এবং আমার শ্বশুর বলছিলেন তার মেয়েকে বিয়ে দিয়ে সে এত টাকা দিয়েছেন, ছেলেকে বিয়ে দিয়ে কিছুই পায়নি, তারা এত কিছু বারবার বলছে, তারপরেও আমার বাড়ি থেকে আসেনি বা দেয়নি তারা, সেই রকম কথা হচ্ছিল। এবং আমি এই জায়গাটাতে তাদের মানে বেশ কিছুক্ষণ ধরে এই আলোচনা চলছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। তো আমি তখন তাদেরকে বললাম যে আপনারা যেটা বলছেন সেটা কিন্তু আলটিমেটলি ঠিক না। এইভাবে এক পর্যায়ে কথা কাটাকাটি হতেও তারা আমার গায়ে হাত তোলে, আমার স্বামী। তারপর তার সাথে আরও বাড়ির বাকি যারা ছিল তারাও যোগ হয়। সবাই মিলে আমাকে চুল ধরে টানা, লাথি, মার, ঘুষি, কিল সমস্তটা করে। এবং এক পর্যায়ে দিয়ে আমার স্বামী আমার উপর প্রচুর মানে চড়াও হয়। সে পুরো আমাকে বিছানার মধ্যে শুয়ে আমার মুখে ঘুষি মারে, মাথা দেয়ালের দিকে ঠুকে দেয়, কামড়াতে শুরু করে আমার মুখে, গলায়, বুকে কামড়ায় এবং কামড়িয়ে রক্তাক্ত করে দেয়। এবং আমি যখন চিৎকার করছিলাম তখন আমার আওয়াজটা থামানোর জন্য আমার মুখে বালিশ চাপা দিয়েছিল। তো সেই মুহূর্তে আমি আমার নিজেকে সেভ করার জন্য যখন তাকে লাথি মেরে আমার উপর থেকে সরিয়ে দিচ্ছি, তখন আমার শাশুড়ি বলছেন যে আমার কত বড় সাহস যে আমি তার ছেলের এরকম লাথি মেরে ফেলে দিয়েছি। বলার ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এভাবেও হয়? এরকম ঘটনা আমাদের সমাজে এখনো ঘটছে। এখানেই তো শেষ হয়নি। এরপরে আমার কান্না থামানোর জন্য তারা আমার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটা বেঁধে দেয়। যেহেতু আমি তাদেরকে প্রোটেস্ট করার চেষ্টা করছিলাম, তারা আমার হাতটা পেছন মুড়ে বেঁধে দেয়। এরকম করে সারা রাত বেঁধে আমাকে ফ্লোরের মধ্যে ফেলে রাখে। ভোর রাতের দিকে আমি যখন হাতটা খুলে বাইরে বেরোতে যাই, তখন তারা আমাকে বাইরে থেকে ধরে এনে টানতে টানতে রান্নাঘরে নিয়ে যায় এবং সেখানে আবার প্রচুর মারধর করে। মানে পুরোপুরি আমার মাথাটা প্রচণ্ড মানে দেয়ালের সাথে এতটা ঠোকা হয়েছিল, এখনও যন্ত্রণা করে। দেন সবাই মারধর করছে এবং এক মুহূর্তে বলে যে একে এরকম করতে হবে না, যদি এরকম বাইরে চলে যায় তাহলে তো আরও ঝামেলা করবে, আর প্রচণ্ড মানে সাহস হয়ে গেছে, চিৎকার করছে, তো একে মেরে ফেলাই ভালো। তো সেখানে আমারও মনে হয়, আমিও তখন তাদেরকে বলি যে হ্যাঁ,
ওইটাই বাকি আছে, ওটাই করতে পারো, ভালো কিছু তো তোমাদের দ্বারা হবে না। তো তখন ওর ছোট বোন ছিল, তো ওর ছোটো বোনকে কেরোসিন তেল নিয়ে আসতে বলে, দেন আমার গায়ের উপর ছেড়ে দিয়ে, রান্নাঘরে দেশলাই ছিল, ওখান থেকে নিয়ে আমার গায়ের উপর দিয়ে আগুন লাগিয়ে দেয়। গোটা গা পুড়ে গিয়েছে। ভর্তি করা হলো একটি বেসরকারি হাসপাতালে। সত্য মিথ্যা যাচাই হলো না, লিখে দেওয়া হলো মানসিকভাবে সুস্থ নয় সবিতা। হাসপাতালে ভর্তির সময় আর আলাদা করে কোনো কিছু হয়নি, কোনো প্রশ্নের মুখে পড়েনি শ্বশুরবাড়ির লোকেরা? না, হসপিটালে যখন আমাকে ভর্তি করা হলো, কারণ 2-3টের পরে বোধহয় একটা হসপিটালে আমাকে অ্যাডমিশন নিল। আমাকে অ্যাডমিশন যখন করা হয়েছিল তখন তারা বলেছিল যে আমি সুইসাইড করেছি এবং আমি মেন্টালি ঠিক না বলেই সুইসাইডটা করেছি। মেডিকেল রিপোর্টে কিন্তু এখনও লেখা আছে যে ওটা আমার মানে অ্যাটেম্প টু সুইসাইড। মানে এই জিনিসটাকে প্রুফ করার মতো আমার কাছে আপাতত কিছুই নেই যে এটা অ্যাটেম্প টু সুইসাইড ছিল না। 3 বছর পর যখন মেয়েটি আইনের দ্বারস্থ হয়, সেদিন থেকে চলছে বিচার বিচার খেলা। সক্রেটিস বলেছিলেন, যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এখনো সুবিচার পেল না মেয়েটি। এত বড় একটা অপরাধ আপনার সাথে ঘটে গেল, আপনি ভুক্তভোগী, তারপর আর কোনো প্রতিবাদ করলেন না, কোনো পদক্ষেপ নিলেন না ওদের বিরুদ্ধে? এই জিনিসটা মানতে পারিনি বলেই কিন্তু আমি যখন সুস্থ হই পুরো 3 বছর পরে আমি কিন্তু আবার বারাসাতে আসি। এসে কিন্তু আমি বারাসাত থানাতে একটা এফআইআর করা হয় এবং আমি তারপরে ডিভি অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেন্সে যেটা হয় 498, যেটা পারিবারিক হিংসার জন্য যে কেসটা করা হয়, এই কেসগুলো কিন্তু আমি তখন করি এবং সেটা আজ পর্যন্ত চলছে। যে কন্ডিশনে ছিল তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, তারা বাড়ি থেকেও থাকছে না, আসছে না, মানে ওই রকমই আছে। কেসগুলোর এখনও সেরকম কোনো কিছু হয়নি এবং কম্পেনসেশনের যে ব্যাপারটা থাকে সেটা ডালসাতে অ্যাপ্লাই করা হয়েছিল, সেখানে ডালসা থেকে সালসাতে এখন এসছে, তো সেটাও চলছে। আপনার কি মনে হয় আমাদের আইনি ব্যবস্থা কতটা ঠিক বা কতটা ঠিকঠাক কাজ করছে নাকি করছে না? বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আইন ব্যবস্থা নিয়ে অ্যাকচুয়ালি কি বলবো সেটা আপনারা সবাই জানেন। তবে কোথাও না কোথাও ক্ষমতা এবং পাওয়ার যেটা বলে, তো সেটা ওই আইন ব্যবস্থাকে কোথাও না কোথাও চাপিয়ে দেয়, তো যার জন্য সুবিচার বলে যে ব্যাপারটা হয় সেটা এখনও অনেকেই পাচ্ছে না। তো আমরা আশা করছি হয়তো আমরা সবাই সুবিচার একদিন পাবো। সাহায্যের হাত বাড়ালো দক্ষিণ কলকাতার একটি সংস্থা, থাকার ব্যবস্থা করলো, প্রয়োজনীয় অপারেশন করালো নিজের পরিবারের মতো করে, দিন কাটানোর জন্য ব্যবস্থা করে দিল কাজেরও। এখন হাতের কাজ করে আচার পাঁপড় বানিয়ে দিব্যি চলে যায় সবিতার। বাপের বাড়ি থেকে তারপর এলেন কলকাতায়, তারপর ঘুরে দাঁড়ানো কিভাবে? কলকাতায় যখন এলাম একটা টাইমে কিন্তু আমার যে কিছু টাকা ছিল সেটা কিন্তু শেষ হয়ে যায়। সেই মুহূর্তে আমি সাউথ কলকাতা সান্নিধ্যের সাথী চ্যাটার্জি, তো দিদির কাছে আসি এবং বলি, দিদি আমার এইরকম ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ যাচ্ছে, সো আমাকে কিছু সাপোর্ট করুন যেন আমি আপাতত চলতে পারি। আমরা সাধারণত একটা কথা ব্যবহার করি যে ভিকটিম মানে যে পীড়িতা, যার ওপরে একটা অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেইটার পরবর্তী যারা হয় তাদেরকে আমরা সার্ভাইভার কথাটা বলি, মানে যারা সেই জায়গা থেকে নিজেদের বার করে আনতে পারে। একটা হাত তারা বাড়ায়, সেই হাতটা আমরা ধরি, ওরা এগিয়ে আসে। ওর সঙ্গে কথা বলার পরে ওর টেসগুলো যখন দেখলাম অন্য অর্গানাইজেশন করেছে এবং ওর দরকার হচ্ছে কিছু টাকা পয়সার রোজগার এবং থাকার ব্যবস্থা করা, আমরা আরেকটা অর্গানাইজেশন যাদের হোমের বন্দোবস্ত আছে তার সঙ্গে যোগাযোগ করে ওকে সেখানে থাকারও বন্দোবস্ত করলাম এবং ওই অর্গানাইজেশনেরই ওর যেহেতু শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট, ও সেই অর্গানাইজেশনে ছোট হলেও, মানে একটা বড় কাজ তো তারা তখনও দিতে পারবেন না, কম্পিউটার হ্যান্ডেল করা ইত্যাদি কাজকর্ম করে ওর মানে বিগিনিংটা হলো ওর সেইখান থেকে, যে একটা কাজ ও পেল, কিছু রোজগার ওর হলো এবং মাথার উপরে একটা ছাতের ব্যবস্থা হলো। ও নিজে যথেষ্ট লড়াকু মেয়ে,
সেইখান থেকে আস্তে আস্তে ওই একটা জায়গায় আটকে থাকলে তো ওর চলবে না, রোজগারও বাড়াতে হবে, থাকার জায়গার একটা হোম থেকে, হোমগুলো চিরকাল কাউকে রাখবে না, সেখান থেকে অন্য জায়গায় ওকে যেতে হবে। সেই হিসেব করে আবার মানে ওকে কিছু আমরাও সহায়তা দিলাম, ওর নিজের ইচ্ছে চেষ্টা সেটাও সঙ্গে ছিল, ও ছোট ছোট ব্যবসার মধ্যে নামলো। আমি আচার বানাতে ভালোবাসি, শুধু আচার না, আমি রান্না করতেও খুব ভালোবাসি। আমি যেহেতু একটা হোস্টেলে থাকছি, তো সেখানে আমি ওখানেই রান্না করি। আচারটা আমরা তৈরি করছি, আমি নিজে তৈরি করি এবং বিভিন্ন মেলা, এক্সিবিশন, জন্মাষ্টমীতে যেমন নাড়ু গেছে, বিভিন্ন যারা এগুলো একবার নিয়েছেন তাদের ভালো লেগেছে, তারা এগুলো নেন। এত কিছুর পরেও নিজেকে ভালোবাসা ছাড়তে পারেনি সবিতা। সাজতে ভালোবাসে, একটা শাড়ি, হালকা টিপ, একটু কাজল। সাজগোজ করতে ভালোবাসেন? ভীষণ। যেমন শাড়ি, একটু কাজলই থাক, আর কিছু লাগবে না। সাজতে তো ভালো লাগে, কিন্তু ওই ব্যাপার আছে না যে তোমার চেহারা এরকম হয়ে গেছে, তোমাকে দেখতে এরকম, তারপরে তুমি কি করে সাজো, বা এই যে সেজে তোমার এত ভালো লাগা কি করে আসে, কি করে পারো এটা? তো আমার কথা হচ্ছে যে আমার চেহারা সেটাও তো আমারই, আমার শরীর যেমনই হোক সেটা আমারই, সেটাকে ভালো রেখে যদি আমার নিজের ভালো লাগে, এর চেয়ে তো আর বেশি কিছু চাওয়ার নেই। আমি আমার জন্যই সাজি। এখনো ভালো দিনের আশা করে সবিতা, এখনো ভাবে সুবিচার পাবে একদিন, এখনো স্বপ্ন দেখে রাত্রি শেষে কুসুম কুসুম সূর্যের আলোয় স্নান করবে সে। সবিতা নিশ্চিত একদিন তার হয়েও সত্য প্রকাশ পাবে জানকীর মতো। ভাবতেও অবাক লাগে, তাই না? আমাদের সমাজে এখনো কোনো না কোনো জায়গায় এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, আমাদের মানুষই সাহসী, আমাদের মানুষই সেই ফিনিক্স পাখি যাকে জ্বালিয়েও শেষ করা যায় না, তাই তিনি ফিরে এসেছেন, লড়াই করে বেঁচে রয়েছেন। সমাজের বুকে এই ধরনেরই নারীদের নিয়ে আমাদের আজকের মানুষে। চোখ রাখুন ক্যালকাটা নিউজে। মানুষই মানুষই সে আজকের মানুষই।